আপনারা জানেন যে আমরা গতকাল একটা মানে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেই জায়গায় যা যা হয়েছে আপনারা সকলে শুনেছেন, কোনো কিন্তু সেরকম সদুত্তর পাওয়া যায়নি। কারণ আমরা বলেছিলাম যে পরীক্ষা না দিয়ে আমাদের পুনর্বহালের ব্যাপারটা, সেই জায়গায় কিন্তু মানে যেহেতু আইনি ব্যাপার অবশ্যই সুপ্রিম কোর্ট ছাড়া তো করা যায় না, সেক্ষেত্রে কিছু বলা যায়নি, বলতে পারেননি ওনারা বলেছেন যে অবশ্যই রিভিউ অ্যাকসেপ্ট করানোর জন্য যা যা পদক্ষেপ সেগুলো সরকার নিচ্ছে। এক ডিফেক্ট লিস্টও ক্লিয়ার হয়েছে, এখন রিভিউ অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা সুপ্রিম কোর্টের ওপর। এই জায়গায় দাঁড়িয়ে নোটিফিকেশনের কথা বলা হয়েছিল যে পরীক্ষার যে নোটিফিকেশান দেবেন বলছেন, সেটাকে কি আইনি পথে কোনোভাবে এক্সটেন্ড করা যায় না, যে রিভিউটার পরিস্থিতি দেখে তারপরে আমরা নোটিফিকেশান দেব, সেটা আপনারা দেখুন। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে না, এখন ওইভাবে করা যায় না, কারণ আপনারা দেখেছেন হয়তো যে সুপ্রিম কোর্টে যে কোনো এমএ ফাইল যখন করা হচ্ছে সেগুলো সব রিজেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নেগেটিভ এফেক্ট পড়বে এবং সেটা রিজেক্ট তো হবেই। বলবেন আগে রিভিউতে যান তারপরে এমএ মানে অন্য কিছু ভাবা হবে। তো সেক্ষেত্রে সেটাকেও ওনারা গুরুত্ব দেননি এবং বলেছেন হবে না। আর নোটিফিকেশানের ব্যাপারে যখন জিজ্ঞাসা করেছিলাম যে 2016 শুধু নোটিফিকেশানে থাকছে পরীক্ষা দেওয়ার ব্যাপার নাকি ওপেন টু অল, তো ওনারা কিছু বলতে পারেননি। ওনারা প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন আমি নিজেও জানি না, কারণ নোটিফিকেশানের ব্যাপারটা গেজেট তুলে দেওয়া হয়েছে 2016 এবং সমস্ত তথ্য লয়ারের হাতে তুলে দিয়েছেন ওনারা। লয়ার ঠিক করবেন যে কিভাবে নোটিফিকেশান দিলে যোগ্যদের সুবিধা হতে পারে বা টোটালটার একটা মানে কোনোরকম একটা জাস্টিফিকেশান পাওয়া যেতে পারে, একটা ক্ল্যারিফিকেশান পাওয়া যেতে পারে। তো চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে, এটা বলেছেন, কিন্তু ওই ধোঁয়াশা একই ব্যাপার, আমরা যেহেতু জানি না তাই কিছু বলতে পারবো না। ওনারা গতকালও বলেছেন যে এখনও কোনো নোটিফিকেশানের ব্যাপারে কোনো কিছু ঠিক হয়নি। সেক্ষেত্রে আজকে শুনছি একটা ক্যাবিনেট মিটিং আছে। এবার আমরা বলেছি স্যার কয়েকদিনের মধ্যেই শুনছি নোটিশ দেবেন, ক্যাবিনেট মিটিং আছে। আজকে বলছেন যে নোটিফিকেশান এখনও লয়ারের হাতে আছে, এখনও জানেন না। তাহলে হঠাৎ করে তো শুনে নেব নোটিফিকেশান হয়ে গেল, তাহলে আমরা তো জানতেই পারবো না। ওনারা বলেছেন যে আপনি আগে থেকে জেনেই বা কী করবেন, সেটা তো চেঞ্জ করতে পারবেন না। তাহলে এই ধোঁয়াশাগুলো থেকে যাচ্ছে, আমরা কিন্তু মানে সেই বিষয়গুলোতে কিছু জানতে পারছি না বা আগে থাকতে বুঝতেও পারবো না। তো আলটিমেটলি কি হবে না হবে এটা পুরোই ধোঁয়াশা। আর সেই জায়গায় দাঁড়িয়ে যেটা সরকারের তরফ থেকে একটা আমরা বলেছিলাম যে কিছু কথা হয়তো আমি ওপেন ক্যামেরায় বলতে পারছি না, আমরা যেটা বলেছি যে আপনারা চাইলে, রাজ্য সরকার চাইলে পারবে না এমন কিছু হতে পারে না, এটা আমাদের মনে হয়। কারণ সরকারের অনেক ক্ষমতা থাকে, তাহলে আপনারা সেই ক্ষমতা প্রয়োগ করে অন্তত মানে কি করে যোগ্যদের পুনর্বহাল করা যায় সেটার কথাটা ভাববেন, এটা বলা হয়েছে। ওনারা বলেছেন সরকারের ক্ষমতা থাকলে তাহলে হাইকোর্টে সরকারের বিরুদ্ধে রায় যেত না, কোনো রায়ই যেত না, সব রায়ই আমাদের পক্ষে যেত, এটা যুক্তি দিয়েছে। যাই হোক, সমস্তভাবে আমরা বলেছি। এখন ব্যাপারটা হচ্ছে দেখুন, সরকারের ওপরে একটা চাপ রেখে দেওয়াটা দরকার। তার মানে এই নয় যে প্রতিদিন কোনো ভাঙচুর করতে হবে বা কিছু করতে হবে, ওইভাবে চাপ হবে। শুধুমাত্র এটা নয়, একটা দীর্ঘমেয়াদী, যেহেতু সামার ভ্যাকেশান পড়েছে, সামার ভ্যাকেশানের পরে রিভিউ অ্যাকসেপ্ট হবে কি হবে না সেই সমস্ত অনেক কোয়েশ্চেন আছে, অনেক সংশয় আছে। তো সেইগুলোর জন্য একটা দীর্ঘমেয়াদী অবস্থান বিক্ষোভেরও প্রয়োজন, সাথে সাথে রাজ্যব্যাপী আমাদের আন্দোলন মাঝে মধ্যেই করতে হবে, আর দিল্লিমুখী আন্দোলনেরও প্রয়োজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ মাথায় রাখতে হবে যে বিচার ব্যবস্থার যে গাফিলতি আমাদের মনে হয় সেটাও কিন্তু একটা তুলে ধরা দরকার, এবং বিচার প্রক্রিয়ার যে এই গাফিলতিটাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট অবধি আমাদের খবরটা পৌঁছে দেওয়া, আমাদের দাবিটা পৌঁছে দেওয়াটাও দরকার। তার জন্য একটা নেশন ওয়াইজ একটা বিক্ষোভ কর্মসূচিও দরকার, যাতে দিল্লিতে খবরটা পৌঁছায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যব্যাপী এবং দিল্লিমুখী আন্দোলন অবশ্যই করতে হবে, কিন্তু সেটা সময় উপযোগী করতে হবে। যেহেতু সামার ভ্যাকেশান চলছে, রিভিউ যেটা লয়াররা বলছেন যে এই গ্রীষ্মকালীন যে বেঞ্চগুলো হয় সেখানে চান্স কম, তারপরেই ওঠার চান্সটা বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী যে আন্দোলনের জন্য বিকাশ ভবনের সামনে যে টেন্ট করা হয়েছে, সেখানে সমস্ত সুযোগ সুবিধা যদি আমরা পাই, আমরা যেটা দাবি জানিয়েছি, আমরা অবশ্যই রোটেশন বেসিসে অন্তত 200 থেকে 250 যেন প্রতিদিন থাকে এখানে, এই চাপটা রাখতে হবে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের খবরটা কিন্তু করে মিডিয়া যদি খবর না করে, তাহলে আমাদের খবর কিন্তু শুধুমাত্র এক জায়গায় বসে বা
ধরুন ভাঙচুর করে দিলেন, কেউ দেখালো না, সেই খবর কিন্তু কারোর কানে পৌঁছাবে না। তাহলে মিডিয়া খবর করার জন্যও কিন্তু আমাদের এই 200 থেকে 250 জন কন্টিনিউ অবস্থান বিক্ষোভের প্রয়োজন। তার জন্য প্রয়োজন রোটেশন করা এবং এই বিক্ষোভটা কন্টিনিউভাবে চালিয়ে যাওয়া যতদিন না সুরাহা হচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর সাথে সাথে আমরা অবশ্যই রাজ্যব্যাপী জেলাভিত্তিক বিভিন্ন একই সময়ে একই দিনে যে কর্মসূচিগুলো নেওয়া হবে সেগুলো করতে হবে এবং একটা কেন্দ্রীয়ভাবে দিল্লিমুখী আন্দোলনের প্রয়োজন, সেটা আমরা পারমিশন বা আমরা ডিসিশন নিচ্ছি সেটা কিভাবে করা যায়। কারণ দিল্লির আন্দোলন ওরম হঠকারী সিদ্ধান্তে হয় না, হঠাৎ করে করাও যায় না। আপনারা জিনিসগুলো বুঝবেন, গুরুত্ব বুঝবেন। অনেকে বিরূপ মন্তব্য করে থাকেন, সেটা করতেই পারেন, কিন্তু বিরূপ মন্তব্য করলেই প্যানেল ফিরে পাওয়া যাবে না। হ্যাঁ, তাই সহযোগিতা করবেন এটুকু আশা রাখি। আজকে মেদিনীপুরে একটা মিছিল ডাকা হয়েছে, সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল মতামত দিয়ে রাখি যে সেই মিছিলে যারা আশেপাশে আছেন তারা সকলে অংশগ্রহণ করুন। কারণ যোগ্যদের জন্য যেখানে একটা মিছিল মানে ডাকা হয়েছে, সেখানে আমার মনে হয় যে ওখানে যারা আশেপাশে আছেন, মেদিনীপুরের যারা রয়েছেন বা যারা পারবেন তারা ওই মিছিলে যান, তাদের হাত শক্ত করুন এবং সেখানে ওই মিছিলটাকে সফল করুন, যাতে সব দিক থেকে আমরা যোগ্যদের পাশে দাঁড়াতে পারি এবং যোগ্যদের পুনর্বহাল করার দাবিটাকে আরও জোরালো করতে পারি। আচ্ছা, যেটা হচ্ছে গতকালকে আমরা একটা মিটিং করেছি কোর কমিটিতে, বিশেষ করে চিন্ময় বলল যে একটা ধারাবাহিক আন্দোলনটাকে আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে, ধারাবাহিকভাবে লড়াইটাকে জারি রাখতে হবে। একদিক থেকে আমাদের প্রতি যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেটা মানুষের কাছে অনবরত পৌঁছে দেওয়া এবং সেই সঙ্গে সরকারের কাছেও আমাদের দাবিটাকে বজায় রাখা যে আমাদের প্রতি কোন কোন ক্ষেত্রে কি কি অবিচার হয়েছে, সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে। সেক্ষেত্রে গতকালকে যেরকম আমরা একটা আলোচনা করলাম সরকার কি করতে চাইছে, অনেক জিনিস আমাদের কাছে পরিষ্কার নয়। তাহলে সেক্ষেত্রে আগামীতে আমরা আজকে যেরকম শিক্ষামন্ত্রীর কাছে সাক্ষাৎ প্রার্থনা করে একটা চিঠি দেব, আমরা চাইবো অবশ্যই শিক্ষামন্ত্রী খুব দ্রুত আমাদের সঙ্গে বসুক, আজ অথবা কাল। সেই বিষয়টা অনেক কিছু বিষয় যেরকম আধিকারিকরা বলতে পারেন না, একজন মন্ত্রী বা সরকারের লোক তারা কিন্তু সেই বিষয়টা হয়তো স্পষ্ট করতে পারবেন, যেটা হয়তো ওনারা যতক্ষণ না সেটা অফিসিয়ালি ঘোষণা হচ্ছে ততক্ষণ ওনারা সেটা ডিক্লেয়ার করতে পারেন না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে উনি বিষয়টা আরও আমাদের সঙ্গে আলোচনাটা ফলপ্রসূ হবে। তাই আমরা আজকে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আজকে আবার একটা চিঠি দেব বিকাশ ভবনে। তো আমাদের যে ধর্ণা মঞ্চ, আজকে আমরা এখনও মেট্রোর নিচে রয়েছি, তো যে 200 সংখ্যা যে হাইকোর্টের অর্ডারে যেটা বেঁধে দেওয়া হয়েছিল সেই সংখ্যাটা আমরা এখানে খুবই সংখ্যা কম আছি। আপনাদের কাছে বারবার আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন, কিছু নয় জেলা ভিত্তিক 10 জন করে আসুন, এই মঞ্চটা ভরে যাবে, অন্তত 200 সংখ্যাটা পৌঁছে যাবে। তো সেই 10 জন বা যে জেলাগুলো বড় বা বেশি পিটিশনার আছে বা একটু অ্যাক্টিভ, সেগুলো 20-30 জন করে এসে অন্তত মঞ্চটাকে ভরিয়ে রাখুন। সে আগে যেরকম আমরা প্রতিদিনের বেসিসে একটা বিভিন্ন কর্মসূচি রাখছিলাম, সেরকম একটা দিনের একটা সময় একটা কর্মসূচি রাখা হলো, স্লোগান দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন দপ্তরেরও এসেছি, চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী বা বিকাশ ভবনের আধিকারিক, সেই সঙ্গে আমরা অবশ্যই চাইব মুখ্যমন্ত্রীর কাছে যদি আমরা পৌঁছাতে পারি, সেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি হতে পারে বা অন্য কোনো সরকারের কোনো ব্যক্তিবর্গ হতে পারে, তাদের কাছে আমাদের বিষয়টা তুলে ধরা, সরকার আমাদের জন্য কী ভাবছে, এটা অনবরত মানে সরকারের চিন্তাধারা বা কী কী পদক্ষেপ নিচ্ছে, এই বিষয়গুলো আমাদের অত্যন্ত জানা জরুরি। তো সেটা আমরা তখনই পারবো যে একটা ধর্ণা মঞ্চটা কন্টিনিউ করতে পারবো। একদিক থেকে খবরে বা মিডিয়ার মধ্য দিয়ে আমাদের মানুষের কাছে আমাদের দাবিটাকে পৌঁছাতে পারবো। অর্থাৎ আমরা যদি মঞ্চটা উঠে যাই তাহলে কিন্তু আজকে আমরা আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবো। তাহলে এই মঞ্চটা বাঁচিয়ে রাখা এবং সক্রিয়ভাবে চালিয়ে যাওয়া অবশ্যই জরুরি। আপনারা এটা বোঝার চেষ্টা করুন। একদিনের আমরা চাইবো অবশ্যই যে সপ্তাহে একদিন অন্তত একটা বড় কর্মসূচি, সেটা মিছিল হোক বা যাই হোক, সেটা মঞ্চের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হবে যে সারা রাজ্যব্যাপী যাতে আন্দোলনটা নিয়ে যাওয়া যায়, মানে সারা মাস ধরে। কারণ এটা একদিনের সমাধান নয়, আইনি জটিলতা আছে, কোর্টের ছুটি আছে,
সঙ্গে সঙ্গে সরকারের যে সদিচ্ছা সেটারও অভাব আছে। এই সামগ্রিক বিষয় দেখলে আমাদের আন্দোলনটা কিন্তু ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। একদিনের কিছু সমাধান হওয়া সম্ভব নয়, আবার আমরা রাগ করে বাড়িতে বসে থাকলাম তাহলেও আমাদের সব আশা শেষ হয়ে যাবে। অর্থাৎ লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে, আমরা সেই চেষ্টাটাই করছি। কেউ বিরূপ মন্তব্য করতে পারেন, সমালোচনা করতে পারেন, সেটা আপনাদের হয়তো হতাশার জায়গা থেকে করছেন, আমরা সেটাকে কিছু বলছি না। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমরা আমরা কেউ নেতা হতে আসিনি বা নিজের তাগিদে আসিনি, নিজের চাকরিটা হারিয়েছে সেই জায়গা থেকে এসেছি, হয়তো আমাদের অভিজ্ঞতা আছে, দায়িত্ব নিচ্ছি, আপনারাও এগিয়ে আসুন। প্রত্যেকেই শিক্ষক স্কুলে বিভিন্ন কর্মসূচি পালন করেন, অনুষ্ঠান করেন, এলাকা ভিত্তিক বা অনেকের দক্ষ ব্যক্তি আছেন যারা শিক্ষকদের মধ্যে, যারা এখনো হয়তো মঞ্চে সেভাবে দায়িত্ব পালন করেননি বা সামনে আসেননি। আমরা বারবার বলবো এই দায়িত্ব নেওয়ার সংখ্যাটা বাড়াতে হবে। ধারাবাহিক আন্দোলন চালাতে গেলে আমাদের নেতৃত্বের সংখ্যাটা বাড়ানো দরকার। কোর কমিটিতে অনেকে নেই যারা একদম সাধারণ পিটিশনার হিসেবে থাকেন, কিন্তু দক্ষ ব্যক্তি, নেতৃত্ব দেওয়ার যোগ্যতম ব্যক্তি আছেন, তারা কিন্তু চাইলে আসতে পারেন। আমরা বারবার বলছি যে একই ব্যক্তি 5-10 দিন থাকার পরে আপনারা জানেন মেহবুব মন্ডল সে অসুস্থ হয়ে পড়েছে, হয়তো অনেকেই যারা এখানে কন্টিনিউ থাকছেন তাদের শারীরিক অবস্থাও অবনতি হচ্ছে। তাহলে 1-2 বা 5-7 ব্যক্তি একটা গোটা মাস ধরে চালিয়ে নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। স্লট ভিত্তিক বা রোটেশন ভিত্তিক কিন্তু এই মঞ্চটাকে চালাতে হবে, সেই জন্য দায়িত্ব নেওয়ার সংখ্যাটা বাড়ানো দরকার। আপনাদের বারবার বলছি যারা বাড়িতে আছেন, কিছুই নয়, একটা জেলায় 200 জন পিটিশনার আছেন, তার মধ্যে 10 জন আসুন, 5%, 10 জন আসুন আপনারা, এখানে মঞ্চটা 200 জন পৌঁছে যাবে। তাহলে 10 জন আসা যায় না? একটু বিবেচনা করে দেখুন যে জেলা ভিত্তিক 10 জন আসাটা কি খুব অসম্ভব? তাহলে 10 জন আসলেন, সেই ব্যক্তি আবার 10 দিন পরে আসতে হবে তাকে। একদিন করে আসুন না, একদিন থাকুন, তারপর আবার 10 দিন পর আসুন। তাহলে প্রত্যেকেই যদি সক্রিয়ভাবে এই দায়িত্বটা নেন, আন্তরিকতার সঙ্গে এটা উপলব্ধি করেন এবং এখানে আসেন একদিন করে, তাহলে কিন্তু মঞ্চটা এইভাবে ফাঁকা থাকে না। বারবার বলছি আপনাদের জেলা নেতৃত্ব যারা আছে, যারা যে নির্দেশিকা দিচ্ছে, আপনারা একটু একটু আন্তরিকতার সঙ্গে দেখুন। আমাদের শুধুমাত্র এই মঞ্চটা এইখানে বসে থাকার নয়, এটা একটা স্থায়ী মঞ্চটা যেরকম ধারাবাহিকভাবে চলবে, সেই সঙ্গে রাজ্য ভিত্তিক আমরা এবং দিল্লিতেও আমরা পরিকল্পনা করব যে আগামী দিনে আমাদের আন্দোলনটাকে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই সামগ্রিক আলোচনার স্থায়ী মঞ্চে আমরা যেরকম করতে পারবো, প্রতিদিনের কর্মসূচি থাকবে এবং সাপ্তাহিক একটা কর্মসূচি, বড় কর্মসূচি থাকলেও এইভাবে কন্টিনিউয়াস কিন্তু চালাতে হবে। সঙ্গে সঙ্গে বিভিন্ন দপ্তরে আমরা চিঠি দেবো, দাবি জানাবো, কথা বলবো। এইভাবে যৌথ উদ্যোগে আমরা কিন্তু লড়াইটা চালাবো এবং আমাদের দাবি আদায়টা কিভাবে সম্ভব এগুলো দেখব। সার্বিকভাবে সব কিছু নির্ভর করছে আপনাদের সবার সহযোগিতা, সবাইকে এগিয়ে আসতে হবে। এটা বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন। আপনারা অন্ততপক্ষে একটা রোটেশন করে, আমরা বারবার বলছি রোটেশন করে আসুন, কিন্তু প্রত্যেকেই আসতে হবে। সবাই যদি আসে তাহলে একদিন আসলে তাকে আবার 10 দিন পরে আসতে হবে, এটা কোনোভাবেই অসম্ভব নয়, খুব সহজেই এটা করা যায়। আপনারা একটু ভাবুন, ভেবে বারবার বলছি আপনারা আসুন। আজকে আমরা চাইবো শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে, আমরা একটা চিঠি দেবো, আজকে অফিসিয়ালি একটা চিঠি দেবো সাক্ষাৎ চেয়ে। সঙ্গে সঙ্গে সরকার পক্ষের যারা ব্যক্তিবর্গ আছে তাদের কাছেও আমরা দাবি জানাবো যে যাতে করে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ আমরা পেতে পারি। তো বিভিন্ন দপ্তরে, বিশেষ করে সেটা নবান্ন হতে পারে, কালীঘাট হতে পারে, আমরা কিন্তু এখানে বসে বসে এই পরিকল্পনাগুলো করতে পারবো। অর্থাৎ যদি আমরা 100 জন 200 জন এক জায়গায় বসে থাকি, তাহলে এই 100-200 মাথাটা এক জায়গায় করে একটা সঠিক পদ্ধতি, সঠিক সিদ্ধান্ত